হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। গুগল আপনার, আমার এবং আমাদের প্রতিটি মানুষের জীবনযাত্রার প্রতিটি পদে পদে, পৃথিবীর প্রতিটি প্রান্তেই গুগল তার বিচরণ রেখেছে ডিরেক্টলি ইনডিরেক্টলি। গুগল সার্চ ইঞ্জিন, মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, গুগল ম্যাপ, জিমেইল, এমনকি বর্তমান সময়ে সবচেয়ে ব্যবহৃত ইউটিউব গুগলেরই সহ প্রতিষ্ঠান। অন্যদিকে আমেরিকান সেন্ট্রাল এজেন্সি সিআইএ বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সিক্রেট এজেন্সিগুলোর একটি, যারা পর্দার আড়াল থেকে সরাসরি নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন দেশের রাজনীতিতে। নিজেদের পছন্দের নেতৃত্ব টিকিয়ে রাখার স্বার্থে সিআইএ সরাসরি হিউম্যান রাইটস ভায়োলেশনও করে থাকে। এমনকি বিশ্বের সর্বোচ্চ ড্রাগ ডিলিং এর কাজগুলো পর্দার আড়াল থেকে সিআইএ করে যায়। আবার সিআইএর নেতৃত্বেই গড়ে ওঠে অনেক নামি দামি প্রতিষ্ঠান। আমেরিকার উল্লেখযোগ্য এমন নামি দামি অসংখ্য প্রতিষ্ঠানের মধ্যে একটি হচ্ছে গুগল, যাদের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে সিআইএর। বর্তমান পৃথিবীতে মানুষের চোখের সামনেই সবচেয়ে ভালো মানের কাজ করে যাওয়া একটি প্রতিষ্ঠান হচ্ছে গুগল। অন্যদিকে পর্দার আড়াল থেকে এসব বড় বড় কোম্পানিগুলোর কলকাঠি নাড়ানো সরকারি এজেন্সিটির নামই হচ্ছে সিআইএ, যাদের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের খুব বেশি জানা নেই। ইভেন গুগল আর্থের মতো বিশাল সার্ভিসটি ডেভেলপমেন্টের পেছনেও ছিল সিআইএর ইনভেস্টমেন্ট। শুধু গুগল আর্থ নয়, গুগলের এমন অসংখ্য প্রজেক্টের ইনভেস্টর সিআইএ। কিভাবে গুগল এবং সিআইএ এর গোপন সম্পর্ক চলমান রয়েছে এবং সেটা কিভাবে মানুষের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে, তার সবকিছু উঠে আসবে আমাদের আজকের ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, এন্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন এন্ড বেল আইকন ক্লিক করে রাখুন, যেন কোনোভাবেই পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। এনজয় করুন পুরো ভিডিওটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বড় সিক্রেট এজেন্সি ছিল ইউনাইটেড কিংডমের MI6, যে MI6 থেকে অনুপ্রাণিত হয়েই জেমস বন্ড সিরিজের সবগুলো মুভি তৈরি হচ্ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই দৃশ্যপট খুব দ্রুতই বদলে যেতে থাকে। তখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের শীতল যুদ্ধ শুরু হয়। সে সময় পারমাণবিক শক্তিতে সোভিয়েত ইউনিয়ন অনেক বেশি এগিয়ে থাকলেও যুদ্ধটা ছিল মূলত অস্ত্রহীন টেকনিক্যাল যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অল্প কিছুদিন আগে 1940 সালের দিকে এসে আমেরিকান প্রেসিডেন্ট খুব ভালোভাবেই বুঝতে পারেন ইউনাইটেড কিংডমের MI6 তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, এবং সে সময় তিনি একটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট সাইন করেন, যার পরবর্তী রূপটি দাঁড়ায় মূলত সিআইএ। 72 বছর আগে 1947 সালের 18 সেপ্টেম্বর অফিসিয়ালি সিআইএ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নিয়ম করেই সরাসরি আন্তর্জাতিক রাজনীতিতে হস্তক্ষেপ করে যাচ্ছে সিআইএ। রীতিমতো টার্গেট করেই সময় থেকে কমিউনিজম কান্ট্রিগুলোর রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করে। এমন সব হস্তক্ষেপের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে সোভিয়েত ইউনিয়ন, যার ফলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় 90-এর দশকে এসেই। 80-এর দশকের পূর্বে ইরানের রাজনীতিতে নিজেদের স্থান পাকাপোক্ত করা, 1954 সালে গুয়াতেমালা নির্বাচন, 1957 সালে ইন্দোনেশিয়ার নির্বাচন, 1948 সালে ইতালিয়ান জাতীয় নির্বাচন, নিকট অতীতের ইরাক, সিরিয়া, লিবিয়া সহ 1957 সালের ব্রাজিলিয়ান নির্বাচন, এমনকি সিআইএর জন্মের পর থেকেই কিউবার রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। এমনকি তুরস্কের সর্বশেষ কুয়ের পেছনেও সিআইএর সরাসরি হাত রয়েছে বলে বিশ্বের নামিদামি রাজনৈতিক বিশ্লেষকরা মত দিয়েছেন। একইভাবে আন্তর্জাতিক অঙ্গনের এইসব বড় বড় হস্তক্ষেপের বাইরেও আমেরিকান সাধারণ মানুষের উপর চালানো বেশ কিছু প্রজেক্ট নিয়ে সিআইএ জন্ম দিয়েছে বড় ধরনের বিতর্কের, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমেরিকান সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের উপর হস্তক্ষেপ করা। 2017 সালে উইকিলিক্স আমেরিকান সরকারের 8,500 তথ্য প্রকাশ করে দেয়, যার মধ্যে অন্যতম একটি ছিল সিআইএ এমন কিছু সফটওয়্যার ডেভেলপ করেছে যাতে তারা সাধারণ মানুষের স্মার্ট ঘড়ি, স্মার্ট টিভি, কম্পিউটার এবং মোবাইলে ব্যবহৃত ওয়েব ব্রাউজার এবং অপারেটিং সিস্টেমের বড় অংশের নিয়ন্ত্রণ নিতে পারে। অন্যদিকে আমেরিকান সাধারণ মানুষের মানবিক নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা এমন একটি প্রজেক্ট চালু করেছিল যার নাম ছিল প্রজেক্ট MK আল্ট্রা, যে প্রজেক্টটি সরাসরি ব্যবহার করা হয়েছিল বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল এবং কেমিক্যালের। প্রজেক্ট MK আল্ট্রার ভুক্তভোগী মানুষগুলো ছিল মূলত ড্রাগ এডিক্টেড, জেলবন্দী, মানসিক বিকারগ্রস্ত সাধারণ মানুষ এবং বিভিন্ন পর্যায়ের সরকারি এজেন্টরাও। যাদের উপর MK আল্ট্রার ব্যবহার হয়েছিল সেই সাধারণ মানুষগুলো জানতো না যে তারা MK আল্ট্রায় ভুক্তভোগী। রেজাল্ট স্বরূপ MK আল্ট্রার ভুক্তভোগী হয়ে অনেক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। MK আল্ট্রা প্রজেক্টের বিশাল এই পরীক্ষার মূল টার্গেটই ছিল মূলত সোভিয়েত ইউনিয়ন, যদিও শেষ পর্যন্ত তারা পুরোপুরিভাবেই ব্যর্থ হয়েছে এবং 1960-এর দশকে এসে প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়। সিআইএর ব্যর্থতা এখানেই থেমে যায়নি, কারণ তারা তাদের জন্মের পর থেকেই কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোর পেছনে লেগেছিল। ফিদেল ক্যাস্ট্রোকে মারার জন্য তার উপর 600 বার ছোট বড় বিভিন্ন ধরনের হামলা রয়েছে, যার মধ্যে বেশ কিছু গোপন এবং ধ্বংসাত্মক হামলার মূল হোতা ছিল সিআইএ। শেষ পর্যন্ত 2008 সালে ফিদেল ক্যাস্ট্রো শারীরিক অসুস্থতার কারণে স্বইচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়ান। একইভাবে ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শেভেজের উপরও বেশ কিছু হামলার মূল হোতা ছিল সিআইএ। সিআইএর এসব স্টোরি বলার পেছনে অনেক কারণ রয়েছে। বর্তমানে সিআইএর এসব কর্মকাণ্ড অনেকটাই স্থবির হয়ে গিয়েছে, কিন্তু তারা কয়েক গুণ বেশি অ্যাক্টিভ রয়েছে পৃথিবীর মানুষের উপর নিয়ন্ত্রণে, যেখানে তাদের মূল অস্ত্র হচ্ছে গুগল, টুইটার
টুইটার, ফেসবুক কিংবা অ্যামাজন অথবা অ্যাপেলের মতো কোম্পানিগুলো। 1994 সালে গুগল প্রতিষ্ঠিত হয়। গুগল ছিল মূলত সার্জি ব্রেইন এবং ল্যারি পেজের পিএইচডি রিসার্চ পেপার। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেই রিসার্চ পেপারের মূল ফান্ড ছিল মূলত সিআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসএর। সার্জি ব্রেইন প্রায়শই বলতেন নন স্ট্যানফোর্ডের একজন তাদেরকে অর্থ সহায়তা দিয়েছিলেন এবং তিনি ছিলেন ডক্টর রিক স্টেনহাইজার, যিনি সিআইএ এর একজন অফিসিয়াল ছিলেন, এবং সেটাই ছিল গুগল এবং সিআইএ ও এনএসএর প্রথম কোঅপারেশন। পরবর্তী সময়গুলোতে এসে সিলিকন ভ্যালিতে প্রচুর পরিমাণে স্টার্টআপ তৈরি হয় এবং সারা আমেরিকা জুড়ে নতুন নতুন উদ্ভাবনের সৃষ্টি হয়, যাতে ইনভেস্টের বড় চাহিদা তৈরি হয়। এছাড়া আমেরিকান বড় বড় ইউনিভার্সিটিগুলোতে সিআইএ এনএসএর মতো আমেরিকান গভর্নমেন্ট এজেন্সিগুলো সরাসরি ইনভেস্ট করে যাচ্ছিল। সিআইএ শুধু গুগলকে নয়, গুগলের মতো এমন অসংখ্য সিলিকন ভ্যালি স্টার্টআপকে ফান্ডেড সহায়তা দিয়ে যায়। এসব গোপন সহায়তা দেওয়ার বিভিন্ন মাধ্যম রয়েছে, যার অন্যতম একটি হচ্ছে হাইল্যান্ডস ফার্ম। হাইল্যান্ডস ফার্ম এমন একটি সিস্টেম যার মাধ্যমে ডিফেন্স, ইন্টেলিজেন্স এবং টেক জায়ান্টগুলোকে একত্রিত করা হয়। এবং হাইল্যান্ডস ফার্মের যতগুলো উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা বেশিরভাগ অংশই সিআইএ এনএস এর উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি। এবং হাইল্যান্ডসের এমন কিছু কর্মকর্তা রয়েছে যারা একসময় সিআইএতেও কাজ করেছেন এবং বর্তমানে গুগলের সিনিয়র এক্সিকিউটিভ পদে কাজ করে যাচ্ছেন। 1999 সালে এসে সিআইএ চালু করে ইনকিটেল, যেটি ছিল মূলত একটি সিলিকন ভ্যালি ভেঞ্চার ক্যাপিটাল। ইনকিটেলের মাধ্যমে সিআইএ সেসব প্রতিষ্ঠানকেই সহায়তা দিয়ে যেত যেগুলোকে তাদের প্রয়োজন হতো, যার মধ্যে মাইক্রোসফট, ওরাকল, গুগল, আইবিএম, ফেসবুক, এমনকি টুইটার, নোকিয়াও এই তালিকায় ছিল। ইনকিটের মাধ্যমে সিআইএ গ্লোবাল ম্যাপিং 3D সফটওয়্যার কিহোলকে ইনভেস্ট করেছিল এবং কিহোল সর্বপ্রথম সফলভাবে ব্যবহার হয়েছিল ইরাক যুদ্ধে। ঠিক 1 বছর পর 2004 সালে এসেই গুগল কিহোলকে কিনে নেয় এবং কিহোলের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা চলে যায় সিআইএ। বর্তমানে গুগল কিহোলকে গুগল আর্থে অ্যাড করতে যাচ্ছে। এটা অলমোস্ট ক্লিয়ার যে গুগলের বড় বড় প্রজেক্টগুলোতে সরাসরি সিআইএ এনএস এর হাত রয়েছে। ইনফ্যাক্ট একই ধরনের প্রভাব রয়েছে টুইটার, ফেসবুক কিংবা অ্যাপেল, অ্যামাজনের উপরও। ঘনিয়ে আসছে আমেরিকান নির্বাচনকে সামনে রেখে এফবিআই, এনএসএ, সিআইএ এবং হোমল্যান্ড সিকিউরিটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ফেসবুক, টুইটার, গুগল, অ্যামাজন এবং অ্যাপেলের মতো কোম্পানিগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশাল একটি মিটিং হয়, যার সবচেয়ে বড় অংশ জুড়ে ছিল নির্বাচনে কিভাবে সিকিউরিটি এনশিওর করা যায়। এসব সিকিউরিটি এনশিওরের মূল টার্গেটে থাকছেন সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং জনপ্রিয় ব্যক্তিবর্গ যাদের মিলিয়নস অফ ফলোয়ার্স রয়েছেন। তাদের সব ধরনের ভার্চুয়াল অ্যাকাউন্টগুলোকে আরও বেশি সিকিউর করা এবং কোনো ধরনের ফিশিং এর কবলে পড়ে যেন হ্যাক না হয়ে যায় সেটা এনশিওর করা। আমেরিকান ইন্টেলিজেন্স কন্ট্রাক্টগুলো পাওয়ার জন্য গুগল নতুন একটি কোম্পানি চালু করেছে, যার নাম হচ্ছে গুগল ফেডারেল। 2006 সালে চালু করা এই কোম্পানির মূল টার্গেট হচ্ছে আমেরিকান ইন্টেলিজেন্স সার্ভিসের যত ধরনের কন্ট্রাক্ট আছে সেগুলো নিজেদের করে নেওয়া। এজন্য তারা গুগল ফেডারেলে নিয়োগ দিয়েছে এনএসএ এবং সিআইএ থেকে অবসরে যাওয়া অথবা কোনো কারণে বহিষ্কৃত হওয়া সব কর্মকর্তাদের। এবং এর জন্য তারা বিভিন্ন ধরনের ম্যানেজার হায়ার করেছে, যারা মূলত ইউএস আর্মি, এয়ারফোর্স, নেভি এবং আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন, রেডিয়ন, R3 টেকনোলজিসের মতো কোম্পানিগুলো থেকে। এসব কোম্পানি এবং বড় বড় সরকারি অর্গানাইজেশনগুলো থেকে এমপ্লয়ি হায়ার করার ফলে গুগল তাদের লবিং পাওয়ার বাড়াতে সক্ষম হয়েছে কয়েকশো গুণ। একই কারণে তাদের বেশ ভালো সম্পর্কও বজায় রয়েছে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান রাজনৈতিক দলের সাথেও। 2010 সালে চাইনিজ হ্যাকারদের কবলে পড়েছিল গুগল। সে সময় গুগলকে সহায়তা করতে এগিয়ে এসেছিল এনএসএ। সে সময় গুগল বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং তথ্য দিয়ে এনএসএ কে সহায়তা করেছিল এবং এনএসএও হ্যাকারদের তথ্য দিয়ে গুগলকে সহায়তা করেছিল। অন্যদিকে গুগলের গুগল জিক্সো একটি ভিন্নধর্মী সার্ভিস, যেটি কট্টরপন্থা, সেন্সরশিপ এবং ভুল ইনফরমেশনের বিরুদ্ধে কাজ করে। জিক্সো এমন কিছু সফল কাজ করেছে যেগুলো সিআইএ কিংবা এনএসএর সরাসরি কোনোভাবেই করা সম্ভব ছিল না। অন্যদিকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন এজেন্ট ফ্রেড বার্টনের মতে গুগল স্টেট ডিপার্টমেন্টের সাপোর্ট নিয়ে হোয়াইট হাউসে পৌঁছে গেছে। বাস্তবতা হচ্ছে গুগল এমন কিছু করে যাচ্ছে যা সিআইএর পক্ষে অসম্ভব ছিল। গুগল আরও এমন অসংখ্য সার্ভিস নিয়ে এসেছে যেগুলো সরাসরি সিআইএ, এফবিআই কিংবা এনএসএ কে অনেক বড় মানের সহায়তা প্রদান করবে। গুগলের মতো করেই অন্যান্য সব টেক জায়ান্টও সরাসরি গভর্নমেন্ট এজেন্টগুলোর সাথে ভালো মানের কোঅপারেশন করে যাচ্ছে। দিন শেষে তাদের ব্যবসা এবং বাজারে টিকে থাকা দুটোই সম্ভব হচ্ছে এর ফলে। তবে প্রতিদ্বন্দ্বী অন্যান্য সব কোম্পানিগুলো থেকে গুগল এগিয়ে আছে অনেক বেশি।
বেশি এবং তথ্যের ভান্ডারটাও গুগলের কাছেই সবচেয়ে বড়। সো আপনি অলরেডি জেনেছেন গুগল কিভাবে আমেরিকান গভর্নমেন্ট ইন্টেলিজেন্স কোম্পানিগুলোর সাথে কাজ করে যাচ্ছে এবং সিআইএ, এনএসএ কিংবা এফবিআই কিভাবে গুগল, মাইক্রোসফট কিংবা ফেসবুক, টুইটারের মতো কোম্পানিগুলোর সাথে সরাসরি কানেক্টেড। ভিডিওটি নিয়ে আপনার যত মতামত আছে লিখে ফেলুন কমেন্টস বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আপনার যে কোনো কথা আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।